প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন, বারুদের গন্ধ এখানের বাতাসে কি নাই, অতর্কিত বিস্ফোরণে বিদীর্ণ মুহূর্তগুলি জ্বলে। আবার সেই একই শিরোনাম, বেআইনি বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তে ঝলসে গিয়ে মৃত্যু হলো অন্তত 4 জনের। কিন্তু এই আতঙ্কের গ্রাস এই প্রথম তো নয়, বারবার ঘটছে, ঘটেই চলেছে। এই ধিক্কার থেকেই প্রথম প্রশ্ন। আবার বেআইনি বাজি কারখানা, আবার সেই মৃত্যু মিছিল। এবার কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ঝলসে মৃত্যু অন্তত 4 জনের। এগরা, দত্তপুকুর, চম্পাহাটি থেকে কল্যাণী। আর কত মানুষের মৃত্যু হলে ঘুম ভাঙবে প্রশাসনে? দ্বিতীয় প্রশ্ন। পুলিশ সুপারের অফিস থেকে দূরত্ব মাত্র 1 কিলোমিটার। শুধুমাত্র বিক্রির লাইসেন্স নিয়ে ঘিঞ্জি এলাকায় অবাধে চলছিল বাজি তৈরি। পুলিশ প্রশাসনের একাংশের প্রত্যক্ষ মদত ছাড়া দিনের পর দিন চলতে পারে এইসব বেআইনি কারবার? তৃতীয় প্রশ্ন। একটা নয়, জনবহুল এলাকায় বহু বাড়িতেই চলে বেআইনি বাজির কারবার। কাটমানি নেন স্থানীয় নেতারা, নজরদারি নেই প্রশাসনের। বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের একাংশের। মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলার দায় কি এড়াতে পারে সরকার? চতুর্থ প্রশ্ন। এগরার বিস্ফোরণের পর মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি তৈরি করে রাজ্য সরকার। বাজি কারখানায় ক্লাস্টার তৈরির ঘোষণাও করা হয়। সরকারি প্রতিশ্রুতি সেই ফুলঝুরি বাস্তবায়িত হলে এতগুলো মানুষের কি প্রাণ যেত? পঞ্চম প্রশ্ন। নৈরাজ্যের বাংলাদেশে হামলা অব্যাহত। জ্বলছে প্রাক্তন রাষ্ট্রপতি থেকে প্রাক্তন সেনাপ্রধানের বাড়ি। রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক করা হয়েছিল হুমায়ুন আহমেদের স্ত্রী সহ 2 অভিনেত্রীকে। ক্রমশ কি তালিবানি শাসনের দিকে এগোচ্ছে ইউনূস প্রশাসন? তবে আজ শুরুতেই দেখাবো কল্যাণীতে বেআইনি বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 4 জনের মর্মান্তিক মৃত্যু, আর মৃত্যুর সঙ্গে এই মুহূর্তে পাঞ্জা কষছে আহতরা। দেখুন। পুড়ে ছাই সবকিছু, চারদিকে ধোঁয়া, তার মধ্যে থেকেই বের করা হচ্ছে একের পর এক ঝলসানো মৃতদেহ। ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ফের প্রাণহানি। এবার নদিয়ার কল্যাণী জনবসতি এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হলো 4 জনের। বাজিতে কাজ করতো, মালটা বাড়তো। আমি শুনলাম ভাজিতে আগুন ধরে আসলাম মাকে দেখার জন্য। শুক্রবার দুপুর 1:45 নাগাদ বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে কল্যাণীর 20 নম্বর ওয়ার্ডের রথতলা। একেবারে জনবহুল এলাকায় এই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। তীব্রতা যে কতটা ছিল তাই ছবি দেখলেই স্পষ্ট। কোনো কিছু আর আস্ত নেই। প্রশাসন সূত্রে দাবি, মৃতদের 4 জনই মহিলা, যদিও প্রত্যক্ষদর্শীদের উল্টো দাবি। বাজি কারখানায় বিস্ফোরণের ফলে কেঁপে ওঠে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, আগুনের ঝলসানিতে এই যে গাছের পাতাগুলো রীতিমতো ঝলসে গিয়েছে। নিজের চোখে দেখা আমরা দেখেছি 6 জনের মৃত্যু হয়েছে, কিন্তু প্রশাসন চেষ্টা করছে চাপানোর। কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রথতলা থেকে রানাঘাট পুলিশ জেলা সুপারের অফিসের দূরত্ব মেরে কেটে 1 কিলোমিটার। আর এখানেই রমরমিয়ে চলছিল বেআইনি বাজির কারবার। তৃণমূল পরিচালিত কল্যাণী পুরসভার চেয়ারম্যান বলছেন, শুধু বাজি বিক্রির অনুমতি ছিল। ট্রেডিং সেন্টার আপনি কিনে এনে দোকানে বিক্রি করেন, যেমন এটা তাই গোডাউন, বাড়ির মধ্যে এসে মজুত করে বিক্রি করতে। অথচ মৃতের পরিবারই স্পষ্ট জানাচ্ছে শব্দবাজি বানানো হতো। এখানে কারখানায় কাজ হতো, বাজি তৈরি হতো। আপনার মা কি করতেন? বাজি মশলা ভরা। কল্যাণী রথতলায় যেখানে এদিন বিস্ফোরণ ঘটলো সেটা এতটাই ঘিঞ্জি এলাকা যে দমকলের গাড়ি ঢুকতে পারেনি। আপনার গাড়িটা ঢুকতে পেরেছে? ছোট গাড়ি আনেননি? ঢুকছে না। বাজি তৈরি হচ্ছিল। কোনো লাইসেন্স পেয়েছেন? না, এদের কাছে আমাদের কোনো ভ্যালিড লাইসেন্স নেই। ম্যানুফ্যাকচারিং উটের লাইসেন্স আমরা দিই না। আমরা কি লাইসেন্স আছে? না, কিচ্ছু নেই। কোনো লাইসেন্স টোটালি বেআইনি। পুরসভা বলেছে যে এদের নাকি স্টেক হোল্ডার, এদের লাইসেন্স রয়েছে বাজি মজুদ জায়গার বিক্রি করার। আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে কিছু দেওয়া নেই। বাজি বিস্ফোরণের পর ঘটনাস্থলে যান কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তার সঙ্গে ছিলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষও। স্থানীয় বিজেপি বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান দেন কয়েকজন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ইমিডিয়েটলি স্টেপ ডাউন হওয়ার কথা। উনি যতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবে আমাদের পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জীবন এইভাবে যাবে, কারণ কি একটা বড় বড় দুর্ঘটনা ঘটবে। শেষমেশ সেদিন সন্ধ্যায় বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। এদিনই ঘটনাস্থলে গিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের দাবি তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এলাকার যারা কাউন্সিলর তারা একটা ইট গাঁথলে খবর পান, এই জিনিসের খবর পান না। এবার বাড়ির লোক যারা পালিয়ে গেছে তার থেকে তো আগে কাউন্সিলরকে অ্যারেস্ট করা উচিত। এখানে বাজি মজুদ ছিল, এটাও তদন্ত সাপেক্ষ।
এটা তদন্ত করবে পুলিশ এবং আমাদের যে চেয়ারম্যান কমিটি গড়ে দিলেন আমরাও দেখব। বিজেপি বিধায়কদের পর ঘটনাস্থলে যান রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও। সুজিত মণ্ডল, সমীরণ পাল ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। ইতিহাসেরই যে শুধু পুনরাবৃত্তি হয় তা নয়, আমাদের চোখের সামনে দিনের পর দিন যেন পুনরাবৃত্তি হচ্ছে চূড়ান্ত প্রশাসনিক ব্যর্থতার। ভাবুন, কয়েক মাস অন্তর এই একই অনুষ্ঠান আমাদের করে যেতে হচ্ছে। সেই বেআইনি বাজির কারখানার বিস্ফোরণ এবং মৃত্যু মিছিল, জীবন্ত পুড়ে যাওয়া ওই মৃতদেহগুলো আজ প্রশ্ন তুলছে যে কোথায় গেল দফায় দফায় দেয়া সরকারি প্রতিশ্রুতির ফুলঝুরি। সেই প্রশ্ন থেকে এই অনুষ্ঠান শুরু করব। আমি রাহুলের কাছে আসার আগে আপনাদের মনে করিয়ে দেব যে কখনো খাদিকুল, কখনো পিংলা, কখনো দত্তপুকুর, কখনো বজবজ, এই একটার পর একটা ঘটনা, মৃত্যু মিছিল এবং প্রতিশ্রুতির ফুলঝুরি। এবং আর একটা ঘটনা ঘটলে দেখা যাচ্ছে যে আদতে কিচ্ছু ঘটেনি, কোনো কিছু পাল্টায়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই লাশের পাহাড়ের দায় তো প্রশাসনকেই সব থেকে বেশি করে নিতে হবে। রাহুল, আমি তোমার কাছে যাওয়ার আগে দ্রুত একবার স্বয়ং মুখ্যমন্ত্রী একেবারে কমিটি করে দিয়েছিলেন স্বয়ং মুখ্য সচিবের নেতৃত্বে 27শে মে 2023, ঠিক কি বলেছিলেন দেখাবো। বাজি কারখানায় 10 জন মারা গিয়েছেন, 11 জন মারা গিয়েছেন। সবাইকেই আমার সমবেদনা জানাচ্ছি এবং এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে। চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি আমরা করেছি। ইললিগাল বাজি কারখানায় ফায়ার ক্র্যাকার্স করে অনেক গরিব মানুষ চাকরি করে, তাদের চাকরি যাতে নষ্ট না হয় আমি দেখব, তাদের জীবন নষ্ট যেন না হয়, তাই আমরা একটা পরিকল্পনা নিচ্ছি। খাদিকুলের ঘটনার পর মুখ্যমন্ত্রী একেবারে পরিষ্কার বলেছিলেন যে আমাদের চোখ খুলে গেছে। আমি বলছি এই কমিটি মুখ্য সচিবের নেতৃত্বে গঠন হয়েছিল, একেবারে প্রশাসনের হায়েস্ট অথরিটি। সেই কমিটি কি করলো, কি ব্যবস্থা নিয়েছে এই কমিটি, আমি তো জানি না, তুমি জানো? না দেখো সুমন, যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক, আর যেটা হয়েছে সেটা একদম কাম্য নয়। দেখো যেটা হয়েই চলে না, জাস্টিফাই করার কোনো জায়গা নেই সুমন। কিন্তু আমি তোমায় বলছি, মুখ্যমন্ত্রী নিজে এখানে দাঁড়িয়ে নিজে আগ্রহ প্রকাশ করেছিলেন। মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল, ক্লাস্টারের কথা বলা হয়েছিল, হাবের কথা বলা হয়েছিল। প্রত্যেকটা জায়গায় কোথাও একটা গাফিলতি হয়েছে, নিশ্চয়ই সমান, এটা আমি অস্বীকার করছি না। একটা গাফিলতি হয়েছে, সেই গাফিলতির বিরুদ্ধে প্রাণ যাওয়া তো ডেফিনেটলি কাম্য নয়। কিন্তু আমি বলি এটাকে নিয়ে রাজনীতি করাটাও কাম্য নয় সমান। আমি বলছি তোমাকে, আজকে যেভাবে রাজনীতিটা শুরুই হয়নি, 4 জন মানুষ মারা গেছে। আমি বলছি, আমি তো মানুষের প্রাণ তো ফিরিয়ে দেওয়া যাবে না। আমি তো এখনো কোনো বিরোধীদের র্যালি দেখিনি। আমি তো বিরোধীদের উল্টে প্রশ্ন করব যে আপনারা কোথায়। না, আমি বলছি যেখানে দাঁড়িয়ে যারা প্রশ্ন করে বা বারবার যারা এটাকে নিয়ে আঙুল তোলে, আমি তোমার কথা বলছি, তুমি বলছো ঠিক বলছো, কোথাও দাঁড়িয়ে এটা তুমি বললেও আমি আঙুল তুলবো, আমার কিছু যায় আসে না। মানুষের প্রশ্ন করতেই হবে ভাই। বিরোধীরা তো আজকে যখন দেখো মহারাষ্ট্রে গত এই 24শে জানুয়ারি এত বড় একটা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অত বড় একটা অগ্নিকাণ্ড ঘটলো, তাহলে কি মহারাষ্ট্র অর্ডিন্যান্স ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে? হবে না তো। আজকে যেখান থেকে কিন্তু বেআইনি বাজি কারখানা বন্ধ হবে। কারণটা কি তোমার? দেশের পাট সরকারি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বন্ধ হওয়ার প্রশ্ন তুমি তুলছো, আর এখানে বেআইনি, সম্পূর্ণ বেআইনি নন গ্রিন বাজি কারখানায় আগুনে মানুষের মৃত্যু হচ্ছে। কারণটা বলছি। দ্বিতীয়ত শিবকাশি দেখো, তামিলনাড়ু। অথচ ফালফিলের তুমি দেখো মহাকুম্ভে, যেখানে দাঁড়িয়ে ঢক্কা নিনাদ করে মানুষের ভিআইপিদের সুরক্ষা দেওয়ার জন্য এত মানুষের প্রাণ চলে গেল। মহাকুম্ভ এত বড় একটা অ্যাড সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে, তারা কি করলো? তাতে এই 4 জনের মানুষের মৃত্যু জাস্টিফাইড হয়ে যাবে? কিন্তু ওখানে তো আমি বলছি গোটা দেশের উদাহরণ দিলেও জাস্টিফাইড হবে না। এনআইএ যায় না ওখানে, তো এনআইএ তদন্ত হয় না। না, এনআইএ কি এখানে এসেছে? আমি বলছি তোমাকে, না এনআইএ এর প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে সরকারের চোখ খোলার পর আবার বন্ধ করলো কে? সরকারের চোখ খোলার পর এখানে কিছু, আমি বলছি তোমাকে, বাজি ফ্যাক্টরিতে বাজিতে আগুন লাগা মানে এটা ডেফিনেটলি প্রশাসনের একদম উচ্চ স্তর থেকে এটা নজরদারি করা হয়েছিল। কারণ কি, কর্মসংস্থানের একটা ব্যাপার আছে সমান। আজকে যারা বহু মানুষ যেখানে চুরি ডাকাতি তো জানো তো, চুরি ডাকাতিতেও কর্মসংস্থান হয়, কর্মসংস্থান আছে তো। আজকে ওটা জাস্টিফাইড, আমি জাস্টিফাই করছি না সমান, কিন্তু কোথাও দাঁড়িয়ে যারা কর্মসংস্থান করছেন, যারা ভাই বেআইনি কাজ করে কর্মসংস্থানটা সভ্য সমাজে, সেই জন্য পুলিশ এবং প্রশাসনের ভূমিকা। তাদের পেটে তো আর মানে চোর ডাকাত তোলাবাজদেরও বাদ দেওয়া যাবে না, ওটা কর্মসংস্থান করে তো, মানো তো। আমি একদম কথা মানছি, মুখ্যমন্ত্রী এই কারণে করেছিলেন যাতে এটাকে সম্পূর্ণভাবে কমিটি দেখে এটাকে একটা অল্টারনেট ব্যবস্থা করে যাতে বন্ধ করা। আমি বলছি মুখ্যমন্ত্রী তো ক্লাস্টারের কথা বলেছিলেন, যাদের কর্মসংস্থানটাকে নিরাপদ করা যায়, আইনি করা যায়, সেটা কি হলো? সেখানে কমিটি, শোনো, কোথাও দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ প্রত্যেকে বলছেন কি জানো, যে ওই এলাকায় এটা একটা নয়,
একাধিক বাজি কারখানা আছে, আরো আছে, অন ক্যামেরা বাজি কারখানা যেটা সরকারিও আছে, যেটা লাইসেন্সও আছে, যেটা ট্রেড লাইসেন্সও আছে, এখানে প্রশাসনের নজরই হচ্ছে, সেখানেও দুর্ঘটনা ঘটতে পারে। বাজি করা কথাটা তো নয়, দুর্ঘটনা তো তোমার আমার বাড়িতেও ঘটতে পারে, তো সেই জন্য বেআইনি বাজি কারখানা জাস্টিফাইড হয়ে যায়, বিপদ থেকেই যায়। তারপরে বাজি কারখানা বিষয়টা তো নয়, বিপদ নয়, বেআইনি বিপদ। এবং সেখানে ওই যে আমাদের পশ্চিমবঙ্গের চেনা শব্দটা আসছে, কাটমানি। কিন্তু এই পর্যন্ত শুনে যদি ভাবেন যে আমি বিরোধীদের প্রসঙ্গটাকে বা বিরোধীদের ভূমিকা অস্বীকার করছি, একেবারে নয়। আমি ঠিক এইখানে রুদ্রনীলের কাছে যাব যে দেখুন, আগের অনুষ্ঠানে অপরিষ্কার মনে আছে, পরপর অনুষ্ঠান করতে হচ্ছে, সেইখানে বলা হয়েছিল এবং স্পষ্ট আমরা বলেছিলাম যে বেআইনি কারখানা নজরদারির একটা বিষয় থাকে এবং সেই নজরদারি দায় সব থেকে বেশি দায় প্রশাসনের, কোনো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু প্রশাসনের যেরকম নজরদারির দায় আছে, সেরকম নির্বাচিত জনপ্রতিনিধির নজরদারির দায় আছে। আজকে যেখানে বিস্ফোরণটা হয়েছে সেখানকার পলিটিক্যাল টোপোগ্রাফিটা কি? সেখানে এই কল্যাণী রথতলায় যেখানে বিস্ফোরণটা হয়েছে, বনগাঁ লোকসভার অন্তর্গত। বনগাঁ লোকসভার সাংসদ হচ্ছে বিজেপির শান্তনু ঠাকুর, যিনি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। আরেকটু নাবি, বিধানসভা হচ্ছে কল্যাণী, বিজেপি বিধায়ক অম্বিকা রায়। আমি ঠিক এইখানে রুদ্রনীলের কাছে আসবো যে জনপ্রতিনিধি নির্বাচিত যেহেতু বিরোধী দলের, প্রশ্ন উঠবে তিনি জানতেন কিনা। না জানা তার নিঃসন্দেহে ব্যর্থতা, কিন্তু জেনে প্রশাসনকে না জানানোটা অপরাধ। কোনটা হয়েছে বলে রুদ্রর মনে হয়? দেখুন, আমরা যদি দেখি যে আজকের ঘটনা পুরোটা যা হয়েছে, দুর্ভাগ্যজনক বললে বোধহয় কম কথা বলা হয়। তার কারণ এর আগে যে কথাটা আপনি শোনালেন আমরা সবাই জানলাম, এই ক্ষেত্রে যারাই এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করবে এবং কড়া ব্যবস্থা নিতে বলবে, তারাই কিন্তু বিরোধী তকমাই পাবে। এবং সেক্ষেত্রে যারা এলাকার মানুষজন বলছে, তারাও যেন কোথাও একটা বিরোধী। আপনারা দেখলেন যে এখানে যখন বিজেপির যারা বিধায়ক ঢুকছিলেন, আমি এর আগেও দেখেছি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে তাদেরকে রে করে আটকাবার জন্য তৃণমূল বাহিনী দৌড়ে চলে এসেছে। ভয়ঙ্কর রকম, তাদের কোনো কথা অবধিও বলতে দেওয়া হচ্ছে না। ঠিক, নির্বাচিত জনপ্রতিনিধি তার এলাকার মধ্যে যদি এই লার্জ স্কেলে বেআইনি কাজ চলে, দায় তারও। হ্যাঁ, বলতে পারা যায় যদি আপনি বলেন যে এই ক্ষেত্রে। তবে এলাকায় কোথায় কোন কিছু হচ্ছে, মানুষজন গোপনে তার যদি ভোটটা দিতে যেখানে পারেন, সেখানে বিজেপির বিধায়ক বা অন্যরা কেউ যেতে, না হলে কিন্তু অন্য জায়গায় কেউ কিন্তু যেতে না। এমনটা নয় কিন্তু যে সবকটা এলাকাতেই বিজেপি ঢুকতে পারার মতো সামাজিক অবস্থা পুলিশ করে রেখেছে বা ওই অঞ্চলে রয়েছে। এলাকার মানুষজন বলছেন যে আমরাও যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারি। আমি মহিলাদের কথাও শুনছিলাম, একদম একটু খেয়াল করে দেখবেন যে আলোচনার জায়গায় সম্মানীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলছিলেন, আমি জানি না তিনি বলেছিলেন যে চোখ খুলে গেছে, অনেক কিছু করতে হবে। কিন্তু একটা ছোট প্রশ্ন, যেখানে প্রখ্যাত বোম শিল্পী শওকত মোল্লাকে বাঁচাবার জন্য উনি জেড ক্যাটাগরি নিরাপত্তা দেন এবং যাতে শান্তিতে বোম বাঁধতে পারে, সেই জন্য আরাবুল ইসলামরা যাতে ডিস্টার্ব না করতে পারে সেই ধারা অক্ষুণ্ণ রেখে দেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারই ডিপার্টমেন্টের পুলিশ যারা নিচের তলায় কাজ করেন, প্রাণ হাতে নিয়ে প্রেস মিট করে তাদের অসম্মান করান, অপদার্থ বলে নিজেদের অপদার্থতা ঢাকেন। তারা তো দায়সারা উত্তর দিচ্ছিলেন যে আমরা যদি কোনো স্টেপ নিই তো তাহলে আমার এখান থেকে প্রমোশন তো আটকে যাবে, এমন জায়গায় ট্রান্সফার হবে যেখানে ফোন করে বলে দেওয়া হবে এর বাচ্চাকে স্কুলে ভর্তি নেবেন না। তিনি দেখলাম অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছেন। যে ভদ্রলোক বক্তব্য রাখছিলেন যে বাজি বিক্রির লাইসেন্স রয়েছে, কিন্তু সেখানে তৈরি হচ্ছে বাজি। এর আগে বুড়িমা চকলেট, এই দায় তো রুদ্র বিরোধী দলের নেই। বিরোধী দল তো সেই জন্যই, এটা যদি বিরোধী দলের কাছে খবর না থাকে বা এলাকায় না পৌঁছতে পারে, সেটা তো বিরোধী দলের ব্যর্থতা। তো নিশ্চয়ই যেভাবে এখানে প্রত্যেকটা মুহূর্তে আটকে দেওয়া হয়, ঢুকতে দেওয়া হয় না, কিছু মহিলা বাহিনীকেও রেখে দেওয়া হয় যে আপনারা যেখানেই দেখবেন যাবে তার আগে থেকে কালো পতাকা থেকে শুরু করে যেটা করা জায়গায় সাংসদও বিজেপি এবং বিধায়কও বিজেপি, এ তো কম্বিনেশন। বিধায়ক তো গেছিলেন প্রতিবাদ, কথা তো বলতে দেওয়া হয়। আমি আগের কথা বলছি, শেষ করি। আজকে যে বললো না এই মাত্র শওকত মোল্লার কথা, তোমার মালেগাঁও বিস্ফোরণের কথা মনে আছে? নিশ্চয়ই মনে আছে। মালেগাঁও বিস্ফোরণের মূল অভিযুক্ত সারদীপ প্রজ্ঞাকে সাংসদ বলে চলে বিজেপি, তো তারা আবার বিস্ফোরণ নিয়ে কি কথা বলছে? দ্বিতীয় কথা, আমি কেন বিজেপির কথা তুলেই জানো তো, আজকে দাঁড়িয়ে অম্বিকা বাবু বা শান্তনু বাবুর একটাও স্টেটমেন্ট নেই, কিন্তু একটাও কথা বলেননি। উনি কিছু বলেননি, যেন কিছু জানেনই না। বনগাঁয় দাঁড়িয়ে লোকসভা নির্বাচন কেন্দ্রে এত বড় ঘটনা ঘটলো, উনি কিছু জানেনই না। যিনি কথা বলেন তিনি বিধায়ককে তো ধাক্কা দিয়ে বের
বের করে দেওয়া হচ্ছে রাহুল, পিছন থেকে ধাক্কা দেওয়া হচ্ছে। ছিল যদি মনে করতো এখানে বিস্ফোরণের সময় কোথায় ছিল? মানে বিস্ফোরণে উড়ে গেলে ভালো হতো। বিস্ফোরণে দাঁড়িয়ে থাকবেন, আমি ফাটবো, আমি ফাটবো। জানেন কেন উনি? ওনার দায়বদ্ধতা প্রশাসন জানে না, দায়বদ্ধতা নেই। পুলিশ অ্যানাউন্সমেন্ট করবে। আচ্ছা ঠিক এইখানে হ্যাঁ, আমি এর আগে স্বয়ং মুখ্যমন্ত্রী পুলিশের ভূমিকা নিয়ে, বিশেষ করে স্থানীয় স্তরে পুলিশের ভূমিকা নিয়ে এই রকম একটা বেআইনি বাজি কারখানায় মৃত্যু মিছিলের পর কি বলেছিলেন দেখাবো, কিন্তু তার আগে মারাত্মক যে শব্দটা খানিকক্ষণ আগে উচ্চারিত হলো, কাটমানি। এখানেও কি কাটমানির গল্প? কেন বারবার বলছেন স্থানীয় মানুষ আজকে ওই 4টে লাশ যখন ক্রমশ ঝলসে যাওয়া লাশ, মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, তখন তারা বলছেন যে আমরা বারুদের স্তূপের ওপর বসে আছি? কেন বলছেন, কেন এই রিয়েলাইজেশন? দেখুন, এইখানে চকলেট তৈরি হতো। চকলেট বোমা? এখানে এই যে বাজি তৈরি হতো জানতেন? হ্যাঁ, সারা পাড়াই তো বাজি হয়। সারা পাড়াতে বাজি তৈরি হয়। কল্যাণীর রত্তলা কি তাহলে বারুদের স্তূপের উপর বসে? শুক্রবারের ভয়াবহ বিস্ফোরণে একাধিক মৃত্যুর পর স্থানীয় বাসিন্দারা যা বলছেন তা বিস্ফোরক। স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে স্থানীয় নেতা থেকে শুরু করে সবাই কাটমানির মাধ্যমে এইসব চলে। দুর্ঘটনাস্থলের একেবারে পাশেই রয়েছে বসবাসযোগ্য দালান বাড়ি, আশেপাশেও রয়েছে অনেক বাড়ি, আর তার মাঝেই ভয়াবহ বিস্ফোরণের পর ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীদের অনেকেই। তাদের অভিযোগ, এলাকায় নাকি ঘরে ঘরে বাজি তৈরি হয়। এখানে কি ঘরে ঘরে কারখানা আছে? অনেক আছে, অনেক আছে। এখানে আছে, গঙ্গার ধারে আছে, প্রচুর এখানে কারখানা আছে। তাহলে যে কোনো সময় বিপদ করতে পারে। হ্যাঁ, ঘটতে পারে। কে দেখবে, কে বলবে? প্রশাসনের নজরদারি না। বিস্ফোরণ স্থলের একেবারে কাছেই একটি বাজির গুদামের হদিশ মিলেছে। রত্তলা একটা নয়, একাধিক বাজির গোডাউন রয়েছে একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকায়। আমরা রত্তলার ঠিক এরকমই একটা বাজির গোডাউনের সামনে রয়েছি এবং সেখানে যে বাজি মজুদ রাখা হয় তার প্রমাণই রয়েছে। এখানে বাজির যে সমস্ত বাক্সের সেই খোল পড়ে রয়েছে এবং সেই গোডাউনটি এই মুহূর্তে তালাবন্ধ, কিন্তু এলাকার বাসিন্দারা যেটা বলছেন যে দীর্ঘদিন ধরে এখানে প্রচুর পরিমাণে বাজি মজুদ রাখা হয়। বস্তা ভরে আসে, ভ্যানে ভ্যানে বস্তা ভরে রাখে, আবার নিয়ে যায়। অর্থাৎ জনবসতি এলাকার মধ্যেই বাজি স্তূপ, সবাই সব জেনেও চুপ। কতগুলো ঘর বাজি তৈরি করে এখন? বাজি ফ্যাক্টরি সামনে আছে, তারপরে পাড়ায় হতো। আপনাদের এখানে যে এত কারখানা, ভয় লাগে না? ভয় তো লাগে, কি করবো আমরা সাধারণত লোক। তৃণমূল পরিচালিত স্থানীয় পুরসভার চেয়ারম্যান কমিটি গড়েই দায় সারছেন। কিন্তু বাড়ির মধ্যে বাজি মজুদ তো যে ট্রেড লাইসেন্স দিচ্ছে যারা, সে তো ফায়ার ব্রিগেড, পুলিশ সবার এনওসি নিয়েই দিচ্ছে। ম্যানুফ্যাকচারিং উডের লাইসেন্স আমরা দিই না। আমরা কি লাইসেন্স আছে? না, কিচ্ছু না, কিচ্ছু নেই। টোটালি বেআইনি। যে কোনো দুর্ঘটনা, মৃত্যু মর্মান্তিক। এ জায়গায় দাঁড়িয়ে কে অন্যায় করেছে, কে ন্যায় করেছে, সে আলোচনা বিস্তৃতভাবে যেতে চাইছি না। আমরা কমিটি অলরেডি করে দিয়েছি। একটা করে ঘটনা হলেই মমতা ব্যানার্জি বলবেন যত বেআইন আছে সব বন্ধ করে দিচ্ছি, তারপরে আবার অন্যদেরকে বলবেন যে তোমরা চালিয়ে যাও, কেউ টিকি ছুতে পারবে না। সবাই কি সব দেখেও চুপ? এভাবেই চলবে? প্রাণের কি কোনো মূল্য নেই? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পরিসংখ্যান বলছে ঠিক গত 2 বছরে একের পর এক বেআইনি বাজি কারখানায় এই বিস্ফোরণের জেরে 30টার বেশি নিরীহ প্রাণ চলে গেছে। ব্রেকআপটা কীরকম আমি সাম্প্রতিকগুলো ধরছি। 20 মার্চ 2023 মহেশতলায় 3 জনের মৃত্যু হয়েছিল। 16 মে 2023 এগরায় 11 জনের মৃত্যু। 22 মে 2023 বজবজে 4 জনের মৃত্যু। 28 আগস্ট 2023 দত্তপুকুরে 9 জনের মৃত্যু এবং 28 ডিসেম্বর 2024 লেটেস্ট চম্পাহাটি 3 জনের মৃত্যু হয়েছে। আমি বলছি দত্তপুকুরের কথা হচ্ছে, দত্তপুকুরে 2023-এর 28 আগস্ট ভয়াবহ বিস্ফোরণ হলো, 9 জন মানুষের প্রাণ চলে গেল। মুখ্যমন্ত্রী একেবারে পরিষ্কার, শাসক দলের অন্য নেতাদের থেকে বেশ কিছুটা আলাদা স্থানীয় পুলিশকে দায়ী করলেন। ঠিক যে জায়গাটা আমি রাহুলকে বলার চেষ্টা করেছিলাম যে স্থানীয় প্রত্যক্ষ মদত ছাড়া, সেটা রাজনীতির, সেটা প্রশাসনের, এ জিনিস দিনের পর দিন চলতে পারে না। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, এইবার দেখাবো। কেউ কেউ ইল্লিগাল কাজ করছে এবং পুলিশ সেটা চোখ বুজে দেখছেন। লোকাল থানায় যারা দায়িত্বে আছেন, ম্যাক্সিমাম তারা কি করছেন আমি আর বললাম না। এই যে ধরুন যারা ইল্লিগাল কাজ করে,
একটু বেশি লোভ। আমি অনিলদার কাছেও প্রাক্তন পুলিশ কর্তা। অনিলদা, আমি বলছি যে ইঙ্গিতটা খুব পরিষ্কার যে যারা লোকাল থানার দায়িত্বে থাকে, আমি আর বললাম না, এই ধরুন যারা বেআইনি কাজ করে একটু বেশি লোভ, মানে পরিষ্কার কাঞ্চন মূল্যের কথা। হ্যাঁ, পুলিশ কিছু জানে না এটা তো হতে পারে না। 10 ফুটের ধরুন একটা রাস্তার ওপরে মারণযোগ্য চলছে, পাড়ার লোক বলছে ঘরে ঘরে হচ্ছে, আর যে মা মারা গেলেন তার ছেলে বলছে এটা 1-2 বছর না, অন্তত 4-5 বছর তার মাই কাজ করছে কারখানায়, কোনো গুদাম টুদাম নয়। দেখুন, আগে বাজি যেগুলো তৈরি হতো, এই আতশবাজিটাই বলছি, নুঙ্গি, তারপরে তোমার চম্পাটি, এসব জায়গায় হতো, ওখান থেকে ওই সব সাইডে হতো, ওখান থেকে আসতো ট্রেনে এবং ওখানে এসে বাবুঘাটে আসতো, ওখান থেকে বিহারে যেত, আমরা অনেকবার ধরেছি। এটা ছিল, কিন্তু আস্তে আস্তে ওরা কর্মসংস্থান হয়েছে। বা রাহুলবাবুর কথা এসে নিবি, ওনার রাহুলবাবু, মাননীয় রাহুলবাবু যেটা বললেন, এটা নিয়ে কন্ট্রাডিক্টরি কথা। উনি বলেন এটা নিয়ে রাজনীতি করতে যাওয়া ঠিক না, কিন্তু উনি ঠিক রাজনীতিটা নিয়ে গেলেন মহাকুম্ভে, ওটা দোষের নয়। এখানে আপনি যে হিসাবগুলো দিলেন তার মধ্যে একটা লক্ষ্য করেছেন, বছর দেড়েক আগে নৈহাটিতে 5 জন মারা গেল, একজন মন্ত্রী হেলিকপ্টারে করে দৌড়ে চলে গেলেন তাদের টাকা দেওয়ার জন্য, তাদের ফিনান্সিয়াল কি কেন হয়েছে, কোত্থেকে এসে সেটা আনার্থ করার চেষ্টা নয়, তাদেরকে টাকা দেওয়া। শুধু তাই না, ওই জায়গাটাকে একেবারে ওয়াশ আউট করে দিয়ে তার 5 দিন পরে ফরেন্সিক নিয়ে গেছে। এবং এটাও মনে আছে যে এখানে ডিসপোজ অফ করতে গেছে নৈহাটির ওখানে, অ্যাক্সিডেন্টালি বাস্ট করে গিয়ে রিসরায় বাড়ির কাঁচ ভেঙে গেছে। একদম একদম। এখন এর আগে এগুলো ছিল, এর আগে এমনি যে বোম ফাটতো সেগুলো বীরভূম নাম করেছিল, বোমাভূমি নাম বলতাম আমরা, এখন ওরা সাইলেন্ট হয়ে গেছে। যাই হোক, এখন উনি বললেন কর্মসংস্থানের ব্যাপার আছে, তাদের রিভলভার বানাতে হয়, চুরি ডাকাতি লাইসেন্স দিতে যাও, ডাকাতি করে খাও। এখন অবশ্য আমরা এটাও সেটা করছি। উনি বলেন মহারাষ্ট্রে অর্ডিন্যান্সে হচ্ছে, আরে মহারাষ্ট্রের অর্ডিন্যান্স ফ্যাক্টরি একটা অথরাইজড অফিস, সেখানে অ্যাক্সিডেন্টাল হয়েছে, মারা গেছে। গানসেল ফ্যাক্টরিতে আজকে জল, গানসেল ফ্যাক্টরি বন্ধ করে দেবেন নাকি? ইচ্ছাপুর রাইফেল এইদিকে বন্ধ করবে। এটার সঙ্গে এটা তো বেআইনি লোকের কর্মসংস্থান, এটা ঠিকই, লোকে কি করবে? চপ বেচে তো আর সবার পেট ভরবে না, চপ খাবে কে? এখন কথা হচ্ছে চম্পাহাটি এগুলো হচ্ছে, এগুলো আস্তে আস্তে লোকের রিস্ক নিয়ে করছে, মারা যাচ্ছে। এবং শুধু যে বাড়িতে হচ্ছে না, আশেপাশে হয়ে যাচ্ছে, লোকে দেখছে, চুপ করে থাকছে। এই যে বলছেন সমস্ত ঘরে ঘরে সবাই জানে, পুলিশ জানে না? পুলিশ জানে, পুলিশের কিছু করার থাকে না। উনি যেটা বললেন পুলিশ কি করে, ইনডাইরেক্টলি যেটা বললেন, পুলিশও তো জানে আপনারা কি করেন, রাজনৈতিক নেতারা কি করে। সে তো এক ভাঙা সাইকেল চড়তো, 3বার চেন পড়ে যেত, সে আজকে ওই দামি ইনোভা ক্রিস্টা চড়ছে, তা আমরা তো জানি। তারপরে এখন এমন অবস্থা হয়েছে যে বলছে এমন সম্পত্তির হিসাব দিতে না পেরে বলছে যে আমরা সমাজসেবা করে কোটি কোটি টাকা এবং কেজি কেজি সোনা আয় করেছি। আমি জানি না কোন ফর্মুলা হয়, ফর্মুলাটা পেটেন্ট নিয়ে নিন ভাই, আমরা করতে শিখি। একদম এই চেনা ফর্মুলা একদিকে রাজনীতিবিদদের কাছে, অন্যদিকে স্থানীয় পুলিশদের কাছে, মুখ্যমন্ত্রী অবধি বলছেন। আমি বলছি ঠিক এই জায়গা থেকে আমি আপনাদের পরিষ্কার বলছি, কর্মসংস্থানের বিরুদ্ধে আমরা নই, কিন্তু প্রত্যেক জেলায় ক্লাস্টার তৈরি হোক, সেই সরকারি প্রতিশ্রুতির ফুলঝুরিগুলো গেল কোথায়? নাকি একটা বড় দুর্ঘটনার পর আবার শোনা যাবে, আবার হারিয়ে যাবে, পরের দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আসলে কিচ্ছু হয়নি। দেখুন, আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব, এবং সেখানে যারা বাজি কারখানার মালিক, বাজি কারখানা করতে চান, ফায়ার ক্র্যাকার নয়, যা জীবন নষ্ট করে। বছর 2 আগের কথা, 2023 সালের 16ই মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়, মৃত্যু হয় 11 জনের। ঘটনার 11 দিন পর 27শে মে খাদিকুলে গিয়ে বাজি কারখানার ক্লাস্টার তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরেও চম্পাহাটি থেকে উলুবেড়িয়া, কোলাঘাট, দত্তপুকুর থেকে বজবজ একাধিক জায়গায় বেআইনি বাজি বিস্ফোরণে প্রাণহানি ঘটেছে। তাহলে কোথায় ক্লাস্টার, কোথায় কি? পশ্চিমবাংলায় রুল অফ ল ইজ জিওপার্ডাইজড। প্রশাসন জানে না, সব কিছু জানে। আইদার কোনো আনহোলি অ্যালায়েন্স আছে, প্লাস শাসক দলের লোক ডাইরেক্টলি এর সঙ্গে ইনভলভমেন্ট, ডাইরেক্টলি যুক্ত, প্রত্যক্ষভাবে যুক্ত, পরোক্ষভাবে নয়, সবাই জানে। এবং এই ঘটনা ঘটেছে, তার জন্য রাজ্য প্রশাসন ছাড়া আর কেউ দায়ী নয়।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর 2023 সালের 5ই আগস্ট বাজি ব্যবসায়ী বিশেষজ্ঞ ও অন্যান্যদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব। সেখানে ঠিক হয়েছিল জেলায় জেলায় সবুজ বাজি তৈরি ক্লাস্টার তৈরি হবে। সেই নির্দিষ্ট ক্লাস্টারে এসে বাজি তৈরি করবেন শ্রমিকরা, যাতে নজরদারি চালানো যায়। তার জন্য নির্দিষ্ট গোডাউন থাকবে। ব্যবসায়ীদের একাংশ এও দাবি করেন বাজি তৈরির ক্ষেত্রে কি কি সুরক্ষা নিতে হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছিল বৈঠকে। বলা হয় বাজি তৈরির কারখানা জনবসতি থেকে 45 মিটার দূরে হতে হবে। সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ থাকবে না। বাজি তৈরির কাজ হবে দিনের বেলায়। কিন্তু সেই সব নিয়ম কি শুধু বৈঠকের মিনিটসেই সীমাবদ্ধ থেকে গেছে? এখন বামফ্রন্ট আমরা ক্লাস্টার ইন্ডাস্ট্রির স্যাংশন পর্যন্ত করিয়ে ফেললাম। সরকার কিন্তু কিচ্ছু করলো না এই 14 বছরে, এখনো পর্যন্ত কিচ্ছু করলো না। সরকার তো একটা ক্লাস্টার তৈরি করবে, সরকার তো বাজি কারখানাগুলোকে ওয়ান আমব্রেলা নিয়ে আসবে, সরকার তো এর জন্য ট্রেড লাইসেন্স করবে। আর সরকার যদি মনে করে এগুলো অবৈধ, তাহলে সরকার তুলে ফেলবে। তুমি তুলেও ফেলছো না, তোমার পুলিশ প্রশাসন আছে, তুমি বন্ধও করছো না। আবার তুমি যদি চালাও তাহলে টেকনিক্যালি ওদের সাউন্ড করো, ওদের ট্রেনিং দাও। অতীতে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছে সবুজ বাজির কথা। ফায়ার ক্র্যাকার নয়, আপনি সবুজ বাজি তৈরি করুন। অন্যদিকে গ্রিন বাজির নিয়ামক সংস্থা কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা NEERI এর লাইসেন্স রয়েছে রাজ্যের মাত্র 19টি সংস্থার কাছে। এই পরিস্থিতিতে বিরোধীদের আক্রমণের মুখে পুরনো ঘটনা টেনে পাল্টা বামেদের নিশানা করছে তৃণমূল। এটা তো সিপিএম জমানার রশিদ খানের RDX বোঝাই বউবাজার উড়ে যাওয়া নয়, বউবাজারের বাড়ি উড়ে যাওয়া নয়। বাজি কারখানা এটা একটা বিপদের ঝুঁকি থাকে। এবার ঘটনাচক্রে সে একটা বাজে বিস্ফোরণ হয়েছে, মৃত্যু, দুঃখজনক ঘটনা, মৃত্যু হয়েছে, এবং কেন হয়েছে, কি জন্য হয়েছে, কোনো গাফিলতি ছিল কিনা সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। বেআইনি বাজি নির্মাণ বন্ধ করতে কোনো দিন কি কঠোর হবে প্রশাসন? বিজেন্দ্র সিংহ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কোনো প্রত্যন্ত পঞ্চায়েত এলাকা নয়, জঙ্গলমহল নয়, একেবারে ঘিঞ্জি জনবসতিপূর্ণ এলাকা এবং কল্যাণী পুরসভার অন্তর্গত। এতটাই ঘিঞ্জি যে যেখানে দমকলের ছোট গাড়ি অবধি, শুনলেন আপনারা, দমকলের অফিসাররা বলছেন ছোট গাড়ি অবধি ঢুকতে পারেনি। সেখানে বেআইনিভাবে মজুত, এবং শুধু মজুত নয়, একেবারে ওইখানে প্রাণ চলে গেছে যে মায়ের, তার ছেলে বলছেন অন্তত 4-5 বছর ধরে বাজি কারখানা, বাজি তৈরি হচ্ছে এবং নিজেদের এবং প্রতিবেশীদের সবার প্রাণ সংশয় করে। আমি বলছি অজ্ঞতা এক্ষেত্রে জাস্ট রুল আউট করে দেয়া যায়, কোনো অজ্ঞতার বিষয় নয়। পুলিশ এবং পুরসভার নাকের ডগায় এই জিনিস চলে। আমি বলছি, আমি শতরূপের কাছে যাব, কোন অঙ্কে প্রশাসন এবং জনপ্রতিনিধিরা ঠুলি পড়ে থাকে? পুলিশের প্রত্যক্ষ মদত ছাড়া এই জিনিস কি চলে? এক্ষুনি কেউ একটা জুড়ে দিলেন, আমি দেখছিলাম যে এই গত 14 বছর এবং তার আগে 34 বছর জুড়ে যেটা, তাতেও ছবিটা পাল্টালো না। কোথায় সমস্যা শতরূপ? সুমনদা, সমস্যা আমার মনে হয় একটাই, আজকের দিন তারিখে দাঁড়িয়ে এরা খালি চোর নয়, এরা একেবারে ইনস্টিটিউশনাল চোর। কেন আমি কথাটা বলছি, তুমি দেখবে প্রতিটা ঘটনায় যে মুখ্যমন্ত্রী, আমি আস্তে আস্তে শুনছিলাম, উনি বলছেন যে বেআইনি বাজি কারখানা কেন আমরা বন্ধ করতে পারবো না, অনেক মানুষের কর্মসংস্থান জড়িয়ে। আমরা কেন পুকুর ভরাট করে বিল্ডিং তৈরি করা আটকাতে পারবো না, কেননা সেখানে অতগুলো লোকের কর্মসংস্থান জড়িয়ে। আমরা কেন চোর শিক্ষক, টাকা দিয়ে চাকরি কেনা শিক্ষকদেরকে চাকরি থেকে তাড়াতে পারবো না, কেন সেগ্রিগেটেড লিস্ট জমা দিতে পারবো না? টাকা দিয়ে শিক্ষা মানে চাকরি কিনেছে যে চোরগুলোর কর্মসংস্থান জড়িয়ে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে এদের চুরিকে, এদের দুর্নীতিকে এরা একটা মানবিকতার একটা মোড়কে এরা জাস্টিফাই করার চেষ্টা করে। এইটা যদি একটা সরকারের ভূমিকা হয়ে যায় তাহলে তুমি কি বলবে এদেরকে? এবং আমি আস্তে আস্তে শুনছিলাম, তুমি যে প্রশ্ন করেছো, আমি 100 বার বলবো, এটা বিরোধীদেরও ন্যায্য সমালোচনা। বিরোধীদেরকে যে পরিমাণে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা উচিত আমরা পাচ্ছি না। আমি আমার দলের কথা অন্তপক্ষে আমি বলতে পারি কি, আমি সামগ্রিক বিরোধী স্পেস যে পশ্চিমবাংলার, আমি সবার ক্ষেত্রেই হয়তো কথাটা সত্যি, কিন্তু আমি শাসককে বিপদে ফেলা নয়, মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু আমি এখানে খালি তোমাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ করবো কতগুলো বিষয় ধর। আমি আজকে দেখছিলাম 2জন বিধায়ক ওখানে গেছেন, তাদেরকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিচ্ছে। গো ব্যাক স্লোগানটা যারা দিচ্ছে তাদের যুক্তিটা কি? যে ভাই বেআইনি বিস্ফোরণ হয়ে মানুষ ঝলছে মরে যাক, তবু তুমি এখানে আসতে পারবে না। এক জিনিস আমরা দেখেছিলাম, আরজি করে ধর্ষণ করে একটা মেয়েকে খুন করে ফেলা হয়েছে, সেখানে যারা ঢুকতে যাচ্ছে কতগুলো তৃণমূলের গুন্ডা গেট আটকে গো ব্যাক স্লোগান দিচ্ছে। এই যে প্রতিটা ক্ষেত্রে, এখান থেকেই আমরা বুঝতে পারি যে এগুলো কোনো অ্যাক্সিডেন্ট নয়, একেবারে অর্গানাইজড ক্রাইম ওখানে হচ্ছিল যার সঙ্গে তৃণমূল জড়িত। না হলে এখানে যা হচ্ছে আমরা ছাই চাপা দিয়ে দেবো, ব্যাপারটা যেন এখানেই মিটে যায়, বাইরের সূর্যের আলো যেন এই জায়গায় এসে না পড়ে। সংবাদ মাধ্যমকে ফেস করতে হয়। কলকাতা শহরে একাধিক জায়গায় আগুন লাগলে সংবাদ মাধ্যমের গাড়ি ঢুকতে দেওয়া হয় না, তার কারণ বেআইনি নির্মাণ আজকে এই জায়গায় শহর
বাড়িতে এসে পৌঁছেছে। সন্দেশখালী নিয়ে তোমরা খবর করছো, তোমার এখানে সিআইডি চিঠি চলে আসছে। সুতরাং আমি এটাই বলছি, তুমি বিরোধী দল বলো, তুমি মিডিয়া বলো, সংবাদ মাধ্যম বলো, আমাদেরকে এটা মানতেই হবে। আজকের পশ্চিমবাংলা এমন এক পশ্চিমবাংলা যেখানে ন্যায্য প্রশ্নগুলো তুলতে গেলেও কিন্তু বিরোধীদের এটা ফেস করতে হবে, এর মাঝখানেই রাজনীতি চালাতে হবে। আমি করছি না সেটা করতে হবে, কিন্তু আমি মানে না হলে ভালো হতো, কিন্তু যেটা ঠিক একদম আমার সেই নিয়ে কোনো মোহ নেই। আমি পরিষ্কার, আমি মানে খুব সৎভাবে কথাটা বললাম। এবার আমি একটা কথা এখানে বলছি, দেখো এই যে এইগুলো হচ্ছে, মানুষ কেন মুখটা খুলতে পারেন না জানো তো? এই যে আজকেও আমি দেখছিলাম ওদের কয়েকজন নেতা বলছে আমাদের কাছে খবর আসলেন, তুমি যেটা বলছো একেবারে সঠিক কথা, পুলিশ গিয়ে হাত পেতে টাকা নিয়ে আসছে বেআইনি কারখানাগুলো থেকে, বেআইনি বিল্ডিং থেকে, পুলিশ জানে না। তার থেকে বড় কথা, মানুষ কেন মুখ খুলতে পারে না? তুমি বাজি বানানো বেআইনিভাবে ছেড়ে দাও, বাজি ফাটানোর প্রতিবাদ করেছে বলে রাস্তায় ফেলে মেরে রক্ত বার করে দিয়েছে পশ্চিমবাংলায়। আজকে একটা পুকুর ভরাট করা হচ্ছে, এক সেকেন্ড, একটা জায়গায় এই যে নবোদয় এখানে বসে আছেন, ওনারা এটাকে নিয়ে কাজ করতে গিয়ে ওনারা কি ফেস করেন, ওনাদের যারা সংগঠন রয়েছে কি ফেস করেন ওনারা বলতে পারবেন। একটা জায়গায় পুকুরে এক মুঠো মাটি ফেলা হচ্ছে, যে লোকটা তার বিরুদ্ধে অভিযোগ করবে সেই লোকটা তারপর আর একদিন সেই পাড়ায় শান্তিতে বসবাস করতে পারবে না। এইটা হচ্ছে বাস্তবতা বাংলা, সেই কারণে এগুলো এইভাবে হয়ে যাচ্ছে। এই কথাগুলো শুনছি, মানে যেহেতু এটা ঘটনা ঘটেছে, এই ঘটনা জাস্টিফাইয়ের কোনো জায়গা নেই। কিন্তু ওই যে বললেন না, কথা বলা যাবে না, অর্ডিন্যান্স ক্যাপ্টের কথা বলা যাবে না, শিবকাশির কথা বলা যাবে না, কোনো কথাই বলা যাবে না। আর এটাও বলা যাবে না যে সব বলা যাবে। রাহুল, গলা খুলে বলো, তুমি বলো যে ভারতবর্ষে যে কটা বেআইনি কর্মসংস্থানের নামে যে কটা বেআইনি কাজ চলছে সব বন্ধ হোক, কিন্তু পশ্চিমবঙ্গে বন্ধ হোক না। শত্রুপ যে বলছে না, কেউ শিবকাশি বেআইনি কাজকে সমর্থন করছে, কেউ নেয়নি বলে সুপ্রিম কোর্ট অবধি গিয়ে বামফ্রন্ট সরকারের পুলিশ রশিদ খানকে কমিট করিয়েছিল, কেউ নেয়নি। আর পশ্চিমবাংলায় ভানুবাগকে দিগ্বিজয় সম্বোধন করা হয়, রশিদ খানের সঙ্গে ভানুবাগের তফাৎটা এইখানে, রশিদ খানকে বামফ্রন্ট কমিট করিয়েছিল। আমার সমস্যা সেটা হচ্ছে যে আমরা এখন যদি ধরে নিই যে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় রশিদ খান জন্মে গেছে এই বছরে, সেটা নাগরিকের পক্ষে রাজনীতির লড়াইটা দূরে সরিয়ে রাখুন, বড্ড মারাত্মক। আমি ঠিক এইখান থেকে আমার পরের প্রতিবেদন, একটার পর একটা ঘটনা, তা সত্ত্বেও কেন ঘুম ভাঙে না প্রশাসনের, এই প্রশ্নে আসবো। তারপর নবোদয়ের কাছে সরাসরি যাব, কারণ নবোদয়ের ডেটা আমাদের গত অনুষ্ঠানে চমকে দিয়েছিল। আমি দেখব যে সেই জায়গা থেকে এই এতগুলো ঘটনার পর আদৌ কি ছবিটা পাল্টেছে, একটুও পাল্টেছে। দেখুন, বিকট শব্দে বিস্ফোরণ, চারিদিকে কালো ধোঁয়া, স্বজন হারার কান্না, আতঙ্কে চিৎকার, ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঝলসে যাওয়া একের পর এক দেহ। কল্যাণীর রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণ, তাতে 4 জনের মৃত্যু। এই সবকিছুই যেন অতীতে বাংলার বুকে ঘটে যাওয়া একের পর এক বিস্ফোরণের রিপিট টেলিকাস্ট। নদিয়া থেকে হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা, ছবিটা একই থাকে, শুধু বদলে যায় জায়গার নাম আর মৃতের সংখ্যা। পরিসংখ্যান বলছে শুধু গত 2 বছরেই রাজ্যে একের পর এক বেআইনি বাজি কারখানা ও মজুত করা বাজিতে বিস্ফোরণের জেরে 30টিরও বেশি নিরীহ প্রাণ চলে গেছে। সব জায়গায় একটা তোলাবাজির ভাগ আছে, স্থানীয় তৃণমূলের নেতার যোগ আছে, সেজন্যই অনায়াসে তারা মৃত্যুর কারবার করে। মাস 2 আগে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে যান মহিলা সহ 3 জন। 2024 সালের নভেম্বর মাসের শুরুতে হাওড়ার উলুবেড়িয়ায় বাড়িতে মজুদ বাজি থেকে ভয়াবহ বিস্ফোরণ হয়। 2024 সালেরই 9 জুন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পয়াক গ্রামে বাজি কারবারির বাড়িতে মজুদ বেআইনি বাজিতে বিস্ফোরণ হয়। ধূলিসাৎ হয়ে যায় আস্ত একটা বাড়ি। দু 2023-এর 28শে আগস্ট বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছিল উত্তর 24 পরগনার দত্তপুকুরকে। মৃত্যু হয়েছিল 9 জনের। 2023 সালের 22শে মে দক্ষিণ 24 পরগনার বজবজে বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণে মৃত্যু হয় 3 জনের। ওই বছরেরই 16ই মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে গিয়ে মৃত্যু হয় 11 জনের। রাজ্যে যে সরকারটা চলছে তার আইনগত অবস্থান কতখানি, এই নিয়েই তো মানুষের প্রশ্ন আছে। ফলে বেআইনি কারখানা চলছে কেন এই প্রশ্ন তোলার অধিকার তো এই রাজ্যের সরকার মানুষকে দেয়নি।
ফলে স্বাভাবিকভাবেই এই ধরনের প্রশ্ন মানুষের মনে, তাদের চেহারায়, তাদের মুখে ঘুরে বেড়াচ্ছে। তার উত্তর নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ 2026-এ এই সরকারকে দেবে। 2023-এরই 20শে মার্চ দক্ষিণ 24 পরগনার মহেশতলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ যায় 3 জনের। কিন্তু প্রশ্ন একটাই, বারবার কেন বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে? কেন মৃত্যু হয় গরিব মানুষগুলোর? কিভাবে প্রশাসনের নাকের ডগায় চলে বেআইনি বাজির কারবার? কদিন আগে বিজেপি শাসিত রাজ্যে দেখেছেন কতজন মারা গেছে, কতটা এলাকা জুড়ে এই বাজির বিস্ফোরণটা হয়েছে, চেন অফ বিস্ফোরণ হয়েছে পরপর, কতজন মারা গেছে। মৃত্যু কোনো জাস্টিফাই করার নয়, কিন্তু দুর্ঘটনা যদি ঘটে যায় সেটা পুলিশ প্রশাসন দেখছে। কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। আর কত মানুষ মরলে বন্ধ হবে বেআইনি বাজির এই কারবার? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পরিবেশবিদ নব দত্তের কাছে যাব। নবদা আগের অনুষ্ঠানে চমকে দিয়ে বলেছিলেন যে এই রাজ্যে শুধুমাত্র গ্রিন বাজি বৈধ এবং অন্য সব বাজি কিন্তু বেআইনি, সুতরাং আইনি বেআইনি নিয়ে তর্ক জটিলতার কোনো জায়গাই নেই। গ্রিন বাজির নিয়ামক সংস্থা কি? কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। এদের লাইসেন্স রয়েছে 19টা সংস্থার কাছে। মহেশতলা বজবজ এলাকায় 6টা, দার্জিলিংয়ের 1টা কারখানা কনসেন্ট টু অপারেটের অনুমতি আছে। ঠিক এইখানে 2022 সালের 24শে অক্টোবর প্রশাসনের সঙ্গে নবদারা যখন বৈঠক করতে যান, তখন তাদের নবদা আগের অনুষ্ঠানেই বলেছিলেন যে এই তারিখ অবধি, অর্থাৎ 24শে অক্টোবর 2022 অবধি পশ্চিমবঙ্গে বাজি তৈরির অফিসিয়ালি লাইসেন্সপ্রাপ্ত কোনো কারখানাই নেই। ভাবুন, অর্থাৎ কোনো আইনি কারখানাই নেই। এদিকে আমরা কর্মসংস্থানের কথা বলছি, ক্লাস্টারের কথা বলছি, কিন্তু 2022 সালের 24শে অক্টোবর অবধি আইনি কোনো কারখানা নেই। আমি বলছি ছবিটা আজকে এই 2025-এর 7ই ফেব্রুয়ারি নবদা কতটা পাল্টালো? দেখুন, পাল্টাবে না এটা আমরা জোর দিয়ে বলছিলাম। কিসের ভিত্তিতে বলছিলাম? মাননীয় মুখ্যমন্ত্রীকে ওই প্রথম থেকে, যবে থেকে ক্লাস্টারের প্রশ্ন এসছে, এই ক্লাস্টারের যে মিটিংটা হয় না, মিটিংটার ছবিটা যদি আপনাদের কাছে রাখি তাহলেই বোঝা যাবে যে ক্লাস্টারের সিদ্ধান্ত যে তারিখে হয়েছে সেখানে 7 জন প্রিন্সিপাল সেক্রেটারি ছিল। কেন ছিল তারাই জানে। ল্যান্ড থেকে শুরু করে সবাই ছিল, কিন্তু নির্ধারক ছিলেন একজন। আমি তার নামটা বলছি না, বলাটা উচিত নয়, তিনি উপস্থিত নেই। তিনি হচ্ছেন বাজি ব্যবসায়ীদের একটা বিশেষ অংশ, মানে তারা সমিতির একজন কেউ একটা। তিনি নিজেকে সমাজসেবী বলে দাবি করেন, তার কোনো বাজির ব্যবসা নেই। তো ফলে তিনি উপস্থিত চাইলেন, আর কেউ না। এবং চিফ সেক্রেটারি, তদানীন্তন প্রাক্তন চিফ সেক্রেটারি পরিষ্কার ওই লিখিত মাইনুটসে আছে যে সিদ্ধান্ত নেবে কে, কোথায় ক্লাস্টার হবে, তিনি ওই ব্যক্তি। মানে কতটা নন গভর্নমেন্টাল, কতটা একটা ইনিশিয়েট হতে পারে যে একটা গভর্নমেন্টের মিটিংয়ে 7 জন প্রিন্সিপাল সেক্রেটারি বিভিন্ন দপ্তরের উপস্থিত চিফ সেক্রেটারির নেতৃত্বে। আমরা পারবার তখন আমরা আপত্তি করেছিলাম যে এই যে চিফ সেক্রেটারির নেতৃত্বে এই যে বাজি কেন্দ্রিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের মিটিংয়ে আমরা নেই কেন বা অন্যেরা নেই কেন? এর কোনো যুক্তি নেই তো। কাকে আপনারা ডাকলেন, কেন ডাকলেন, কিভাবে পছন্দ? সে তো সল্টলেকে ঠিক করেছিল। আমরা আপত্তি না করলে তাতে আছে, মিনিটসে আছে, সেই যে জায়গাগুলো নির্বাচন করেছিল পশ্চিমবঙ্গের, তার মধ্যে ছিল সল্টলেক। আমরা বললাম সল্টলেক সে তো রামসার সাইট, আপনি করবেন কি করে? মানে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের ভেতরে ফাঁকা জায়গা, যেখানেই কলকাতার কাছে সেখানেই ক্লাস্টার হয়ে যাবে। কিন্তু অদ্ভুত যুক্তি। এবং এগুলো যারা করছেন, প্রথমত কথা হচ্ছে এই সমস্ত কিচ্ছু হবে না। কেন হবে না জানেন? এই যারা বাজি ব্যবসার সঙ্গে যুক্ত তারা বেআইনি কাজের সঙ্গে যুক্ত, এটা প্রথম বুঝে নিতে হবে। আইনি মানেই হচ্ছে একটা আইনি নথিবদ্ধ এর মধ্যে যাওয়া, নথিবদ্ধতার মধ্যে এরা যাবে না। ফায়ার লাইসেন্স লাগবে, যথেষ্ট পরিমাণ জায়গা লাগবে, একটা সামাজিক সুরক্ষা দিতে হবে। যারা ওয়ার্কার কাজ করবে তাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, তার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম তাদের দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে। তারা কোনোদিন ক্লাস্টারে যাবে না। এই যে ক্লাস্টারের গল্প বলছেন, কাদের নিয়ে বলছেন? যাদের নিয়ে বলছেন তাদের আপত্তি আছে। আপত্তি আছে বলেই তো হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে আমার প্রশ্ন থাকবে, আপনি বলছেন যে 7 জন মানে সচিব পর্যায়ের শীর্ষ কর্তা সেই মিটিংয়ে উপস্থিত, সর্বোচ্চ প্রশাসনিক কর্তা, প্রশাসনিক দিক থেকে চিফ সেক্রেটারি, তার নেতৃত্বে মিটিং হচ্ছে। আমি বলছি এর যে মিনিটস, আমি বলছি যে তার তো একটা মানে ফলো আপ হবে, একাধিক মিটিং হবে, কবে কর্মসূচি, তারপরটা কি হলো? মানে একটা দুর্ঘটনা, মানে 9টা মৃত্যুর থেকে আজকে 4টে মৃত্যু আসতে যে পথটা
কোথাও পৌঁছালো আমি না। আবার দায়িত্ব নিয়ে বলছি, সেদিনও আপনার এইখানে বলে গেছিলাম, আমি দায়িত্ব নিয়ে বলছি, যতদিন এই রাজনৈতিক ব্যবস্থা, এই তথাকথিত ব্যবস্থা থাকবে, ততদিন পর্যন্ত বাজিকে কেন্দ্র করে এই ব্যবস্থাটাকে যেটা নিয়মতান্ত্রিক আপনারা বলছেন সেখানে যেতে পারবে না। এরা কারা? বাজির কারখানাগুলো কেন হয়েছে, কোথায় হয়েছে, কারা চালায় এটা, এগুলো দেখতে হবে। এগুলো দাঁড়াও, এটা কি 2011 থেকে বলছেন আপনি, না তার আগে থেকে ছিল? আমি সব সময়ের জন্য বলছি, তুমি এখানে উনি মহেঞ্জোদারো থেকে বলছে, ধরে নাও, অনেক পুরনো থেকে বলছি। আমি ভূগোলে তো যাব না, ইতিহাসেও যাব না, আমি বর্তমানের পরিপ্রেক্ষিতটা নিয়ে বলছি। দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনা বন্ধ করার জন্য যে ব্যবস্থার কথা বলা হয়েছিল সেগুলোকে একটাও নেওয়া হয়েছে। আচ্ছা, উল্টোটা ধরুন এই ক্লাস্টারের কথা। মুখ্যমন্ত্রী জানেন না যে ফায়ার ক্র্যাকার আর সবুজবাজির মধ্যে ডিফারেন্স কি? সুপ্রিম কোর্টের অর্ডারে ফায়ার ক্র্যাকারকে আলাদা করেছে, সবুজবাজিকে আলাদা করেছে নাকি? ভারতবর্ষে সব জায়গায় ফায়ার ক্র্যাকার বেআইনি, সব জায়গায় বেআইনি, শুধুমাত্র সবুজবাজি ছাড়া। ওসব আতশবাজি, ধরা যাক এই ব্যবসায়ী স্বার্থ না দেখে রাজ্য সরকার ক্লাস্টার বানালো সিরিয়াসলি, এবং তাতে তো রাজ্যের রাজস্বই বাড়বে, তার কারণ আইন মানলে। আপনি কাকে নিয়ে সুমন করতে চাইছেন? আপনি তো কতগুলো মুখ ভাবছেন, যে মুখগুলো ভদ্রলোকের মতো। এখানে মিডিয়াম মাঝারি ব্যবসার যিনি প্রধান বাণিজ্যিক দপ্তরের প্রধান যে সচিব, তিনি খুব উদ্যোগী হয়েছিলেন, যেখানে প্রচুর পরিমাণে রিসোর্স আছে, প্রচুর শিল্প হবে, প্রচুর কর্মসংস্থান হবে, এবং দেখবেন প্রত্যেকটা জায়গায় বর্তমান সরকার বাজি ব্যবসাকে কেন্দ্র করে, বাজি শিল্পকে কেন্দ্র করে কত কর্মসংস্থান হবে সেটাও বলেছেন। প্রশ্ন হচ্ছে এই শিল্পটা করতে কার আসবে? সারা ভারতবর্ষে কোনো প্রথম সারির শিল্পপতিকে দেখেছেন যে বাজি ব্যবসা করে? তারা কোনো উৎপাদককে শুনেছেন যে তারা বাজি উৎপাদন করে? কোনোদিন দেখবেন না। এসব অবান্তর কথা ভারতবর্ষে কোথাও নাই। শিবকাশী দালান, শিবকাশীর যে কথাটা বলা হচ্ছে বারবার, শিবকাশী একটা ধুধু মরুভূমির মধ্যে এই বাজি কারখানাগুলো, সেখানে কোনো জনবসতি নেই। আপনারা গেছেন শিবকাশীতে কোথায় বাজি কারখানাগুলো? যদি দেখেন, এখানে এই যে ঘনবসতিপূর্ণ এলাকায় কেন এখানে করা হচ্ছে? এখানে করা হচ্ছে সস্তায় লেবার পাওয়া যাবে, কুটির শিল্পের মতো, বাড়িতে বাড়িতে মহিলাদের খুব কম পয়সায় শিশুদের, এবং এই যে শিশু শ্রমিক, এবং আজও পর্যন্ত সেই হাতুরিয়া বাগনানের শিশু শ্রমিকরা যারা মারা গেছিলেন বাজি দুর্ঘটনা, সেটা আমাদের ওই শতরূপদের সময়কালের, আজ পর্যন্ত তারা ক্ষতিপূরণ পায়নি। সুপ্রিম কোর্টের অর্ডারের পরে 2000 সালের ঘটনা, 1996 সালের ঘটনা। ফলে এটা আমি বলছি না, আমার বক্তব্য ভিন্ন। আমার বক্তব্য, আপনারা এটা সরকার ওপর থেকে এটাকে শিল্প বানাচ্ছেন। এটা শিল্প নয়, এটা এনজিটি বলে দিয়েছে পরিষ্কার, যেখানে বোমা তৈরি হয় এবং যে এক্সপ্লোসিভ বিভিন্ন কাজে ব্যবহার, এটা এনজিটির অর্ডারে আছে। আমি বিশ্বনাথের কাছে আসবো। বিশ্বনাথ, এইখান থেকে আমি বলছি, ভারতবর্ষে বেআইনি কাজ হলে ভারতবর্ষের গোটাটা খারাপ, এবং বেআইনি কাজগুলো ভারতবর্ষের গুজরাটে হলেও খারাপ, পশ্চিমবঙ্গে হলেও খারাপ। এটা এক কথা কেন আমরা মানতে পারছি না? আমি বিশ্বনাথ চক্রবর্তী আসবো। সেটা যে আপনারা হাজার বলা সত্ত্বেও বর্তমান সরকার করে দেখিয়ে দিক। আমি এই সুমনের বক্তৃতায় চ্যালেঞ্জে 2 বছর আগে বলেছিলাম, আপনার পার্টির লোকেরা করতে দেবে, সরকার চালাচ্ছেন না, চম্পাটির মতো জায়গায় একটা জায়গায় তোমার সাথে ডিফার করছি, যেটা তুমি বললে যে এতে রাজ্যের রাজস্ব বাড়বে, কিন্তু এটা করতে গেলে তৃণমূলের রাজস্ব কমবে, এটা হচ্ছে আসল সমস্যা। দ্বিতীয় কথা আমি বলছি, আমাদের মুখ্যমন্ত্রী, ইনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে বহু সরকারি মিটিং যেখানে ওনার ইমেজ বিল্ডিং হয় তার লাইভ টেলিকাস্ট করেন, কিন্তু এই ধরনের সরকারি মিটিং যেখানে 7 জন সেক্রেটারি থাকা সত্ত্বেও একজন ব্যক্তি বাজি কারখানার মালিককে পশ্চিমবাংলার বাজি শিল্পের হত্যাকর্তা বানিয়ে দেবে মুখ্যমন্ত্রী, সেইগুলো লাইভ টেলিকাস্ট হয় না। তৃণমূলের পয়সা এই বাজি কারখানা শ্রমিকদের প্রধান পৃষ্ঠপোষক দিনের পর কি হলো? শতরূপ রাহুল থামালাম। বেশ, আমি বলছি বিশ্বনাথ, ট্র্যাজেডিটা কি জানেন? এই হাওয়াটা থিতিয়ে যেতে দিন, জাস্ট 2-3 দিন। শাসক দল থেকে আজকে রাহুল যে কথাটা বলছে, শাসক দল থেকে অফিসিয়ালি বলা হবে যে বেআইনি বাজির কারবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কারণ তাতে কর্মসংস্থান হচ্ছে। আমি আবার আমার আগের যুক্তি বলছি যে ক্লাস্টার করে আইন মেনে কর্মসংস্থান করুন, কিন্তু চুরিতে কর্মসংস্থান হয়, ডাকাতিতে কর্মসংস্থান হয়, তোলাবাজিতে কর্মসংস্থান হয়, বেআইনি বাজিতেও কর্মসংস্থান হয়। কেন কর্মসংস্থানের এই রাস্তাটা আমি নেব, এবং রাস্তাটা নেওয়ার ফলটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? ওই নুঙ্গি থেকে চম্পাহাটি যতুগৃহ
কর্মসংস্থানের অজুহাত দিয়ে, ওই আপনার মহেশতলা থেকে বজবৎ কর্মসংস্থানের অজুহাত দিয়ে যৌতুকগৃহ। এই বারুদের স্তূপের ওপর প্রশাসন কতদিন চোখ বন্ধ করে থাকবে, কতদিন থাকতে পারে? দেখুন, আপনার মডেলটাই যদি হয় পপুলিস্ট মডেলে, মানে বেআইনি বাজি কারখানাটাকেও আপনি কর্মসংস্থানের উৎস হিসাবে দেখেন, তাহলে এটা কিন্তু মানে আপনার শাসন ব্যবস্থা যতদিন থাকবে ততদিন এই ধরনের মানুষের মৃত্যুর মিছিল চলবে। এবং আমি পরিষ্কার করে বলতে চাই, এরা নাগরিক হিসাবে কি এদেরকে বিচার করে নাকি মানে ভোটার হিসাবে বিচার করে? আগের আমলে হয়েছে, বাগনানে হয়েছে, বাম আমলে। দেখুন সুমনদা, মানে আমি আপনাকে বলছি, প্রশাসন যখন বলছে যে আমি চোখ খুলেছি, চোখ খুলে বুঝতে পারছি, তারপরে চোখ বুঝে যায় যখন, তাহলে বুঝতে হবে যে একটা পলিসিগত অবস্থান আছে। কি পলিসিগত অবস্থান? এই বেআইনি বাজি কারখানাই হোক বা বেআইনি বিল্ডিং নির্মাণই হোক, তার সাথে তৃণমূল কংগ্রেসের রাজনীতির সরাসরি সম্পর্ক আছে। এই রাজনীতি এইখানে যদি ঢিল ছোড়া হয়, তাহলে তৃণমূলের যে রাজনীতিটা সেটা কোনো না কোনোভাবে বেসামাল হতে পারে। ফলে চোখ খুলেও চোখ বুঝে থাকতে হয় বা বন্ধ করে দিতে হয়। আমি দুটো জিনিস আপনাকে বলি। একটা হলো যে আপনি লক্ষ্য করলেন কিনা, এই ঘটনাটার পরে পুরসভা, মানে কল্যাণী পুরসভা, তারা পুলিশকে বলছে, পুলিশ পুরসভাকে বলছে, পুলিশ আবার মানে ফায়ার ব্রিগেডকে বলছে। আপনি লক্ষ্য করলেন কিনা, কিভাবে ডাইলিউট করছে দেখুন না, বলছে যে উৎপাদন হতো না, ওটা তার মানে কি, মানে পুরো ব্যাপারটা কেউ দায় নিতে চাইছে না, একে অপরকে ঠেলাঠেলি করছে, একে অপরকে ঠেলাঠেলি করছে। গভর্নেন্সের প্রশ্নটাই যেখানে আসছে, যখনই কোনো কিছু শাসনের প্রশ্ন আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কিন্তু সব জায়গায় প্রশাসন মানে সুশাসন তো দূরের কথা, শাসন ব্যবস্থাটাকে কার্যকারী করতে রাজি দেখছে না, রুল অফ লটাকে মানতে চাইছে না, বা আইনীকরণ করা যেটাকে আমরা বলি, আইনীকরণের প্রশ্নে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 100 হাত দূরে থাকছে সবসময়। যে কোনো ঘটনায় আইনের দিয়ে দেখতে চাইছেন, সবসময় পপুলিস্ট ভোটের রাজনীতির জায়গা থেকে বিচার করতে চাইছে। আপনি আমায় বলুন, আপনার একটা পার্ট আমি একমত হলেও আরেকটা পার্ট একমত নই। বিরোধীদের এই কনটেক্সটে আমি বলতে চাই, মানে একটা প্রশাসনের সাথে তো মানুষকে যুক্ত করতে হয়। এখানে তৃণমূল আর প্রশাসন সমার্থক শব্দ হয়ে যায়। প্রশাসনের সাথে মানুষকে যুক্ত করানো, গুড গভর্নেন্সের 8টা ক্রাইটেরিয়ার মধ্যে পার্টিসিপেশন একটা ক্রাইটেরিয়া, নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কিন্তু এখানে প্রশাসনটাই চলে হলো তৃণমূলীকরণের দ্বারা, তৃণমূলের দ্বারা। আপনি আমায় বলেন মানুষকে যুক্ত করলেন না, তাহলে মানুষের থেকে ইনফরমেশন পাচ্ছে না প্রশাসন। 2 হলো যে প্রশাসনিক সভাগুলো জেলাতে হয়, মুখ্যমন্ত্রী করেন, একটা বিরোধী এমএলএকে ডাকে, একটা বিরোধী এমপিকে ডাকে। বলে আপনি যে বিরোধীকে আজকে দায় করবেন, তখন দায় করতে পারতেন যদি প্রশাসনিক সভায় বা প্রশাসনিক ব্যবস্থায় বিরোধীকে যুক্ত করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতো যে অম্বিকা রায় তুমি কোথায় ছিলে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বলতে পারছে না, তার কারণ বিরোধীদেরকে বিযুক্ত রেখে, বাইরে রেখে তিনি প্রশাসন চালান। এবং একই সাথে বলবো যে এটাও ঠিক যে অম্বিকা রায় তারপরেও কি ভূমিকা থাকে না, থাকে। যদি আপনি জেনে, মানে আপনি যখন জানছেন আপনার কনস্টিটিউয়েন্সিতে এই ধরনের বেআইনি কাজ হচ্ছে, আপনি এই প্রশ্নটা কেন তুলতে পারছেন না অম্বিকা রায় বিজেপির এমএলএ বা বিজেপির সাংসদ, যে মুখ্যমন্ত্রীর মুখ কেন বন্ধ আছে, জবাব চাই, জবাব দাও। প্রথম কথা বিশ্বনাথ জানতে ইচ্ছা করছে, বিশ্বনাথ 2011-র আগে কোনোদিন বাজি কারখানা দেখেনি, কোনোদিন বেআইনি বাড়ি দেখেনি, প্রথম শুনলেন, প্রথম শুনলেন। আপনি কোনদিন দেখেননি, প্রথম শুনলেন। চোখ খুলেও চোখ বাজি কারখানা যদি আজকে রাতারাতি এত লোক বন্ধ হয়ে যায়, কর্মসংস্থান বন্ধ হয়ে যায়, কি বলছেন পরিবর্তনটা কেন করেছিলেন? আমি তোমায় না 10টা উদাহরণ দেবো। এই যে ববি হাকিম হেল্পলাইন চালু করার পরে পাড়ায় পুকুর ভরাট হচ্ছে, কোনো সাধারণ মানুষ সেখানে কমপ্লেন করেছে, একেবারে কর্পোরেশনের যে ফোনটা ধরেছে সে জানবে, ববি হাকিম জানবে। যে লোকটা কমপ্লেন করেছে তার বাড়িতে সেই দিন কি পরের দিন রাত্রিবেলা সেই পুকুর ভরাটকারী তৃণমূলের গুন্ডার লোক গিয়ে তাকে বাড়ি থেকে থ্রেট দিয়েছে। তার কাছে পুরো একবারে নাম করে করে তুমি কমপ্লেন করেছিলে, তুই কমপ্লেন করেছিলিস বলে বাপ ঠাকুরদা উদ্ধার করে দিয়ে যে পরের দিন এসে হাত পা ভেঙে রেখে দিয়ে যাবো। 10টা উদাহরণ তোমাকে এখানে বসে দিতে পারি। পশ্চিমবাংলার বাস্তবতা। প্রথম কথা দাঁড়িয়ে টক টু মেয়র বলে একটা সরাসরি মেয়রের সাথে কথা বলার মতো জায়গা আছে। যাদেরকে
আমি বলছি আমি খারাপ উদাহরণ বাঁচতে গিয়ে গুজরাট যাচ্ছি, এরপরে যদি নন্দীগ্রামে যাই যে 14টা মানুষ জলজ্যান্ত তরতাজা মানুষ মরে যায়, সুতরাং 14র নিচে কোনো ডেথ কাউন্ট হলে আমি গুনবো না, এ ভারী মুশকিল হতে হবে। দেখুন যেটা হয় এটা কি, এই ঘটনা মানে যেভাবে নবদা বলছিলেন, যে তথ্যগুলো দিচ্ছিলেন সেগুলো শুনলে শিউরে উঠতে হয়। কোন সময় হয়েছে তার থেকে বড় কথা, যেটা শতরূপ একটা পয়েন্ট আউট করছিলাম সেটাকে টেনে নিয়েই বলবো, যে বিস্ফোরক সোজা কথা বাজি বিস্ফোরকই, এবার তার তীব্রতা অনুযায়ী তার কি মাল মশলা রয়েছে সেটা দিয়ে তার কতটা ভয়ানক হবে সেটা হয়ে উঠবে। সেইটা কন্ট্রোল করার জায়গা আছে কি নেই, সেখানে 7 জন প্রিন্সিপাল সেক্রেটারি মিটিং করলেন, একমাত্র আইনি হলে কন্ট্রোল হবে, সেটা বলা হলো না। তৈরি হওয়ার পর এই থানার পুলিশ অফিসার কোনো জায়গায় এলো না যে বৈধ বা অবৈধ কারখানা কতগুলো রয়েছে। এক মিনিট একটা যুক্ত করছি, একটা জিনিস আমি ভুলে গেছি, 5556টা ইউনিটকে ওই মিটিং এ আইডেন্টিফাই করা হয়েছিল যেগুলো বেআইনি বাজি কারখানা। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে যে 5556টা কারখানা সরকার নিজে চুপ, সেই লিস্টটাকে মেনটেন করবার ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে তলা অবধি নিয়ে আসা হলো না, যে গোবাচারা পুলিশের মুখগুলো দেখলাম দায় ঠেলাঠেলি করছে হলো না। রুদ্র, আমি এটাও জানতে চাই 5,500 বেআইনি ইউনিটের বিরুদ্ধে কি করা হলো, সেগুলোকে বন্ধ করতে বলা হয়েছে, ন্যূনতম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে? কোনোটাই নেওয়া হয়নি। এর আগে আমাদের বুড়িমা চকলেট বোম হতো, তখন এত ফাটাফাটির গল্প আমরা পেতাম না। এখন পিসিমার চকলেট বোমের সময়তে দেখতে পাওয়া যাচ্ছে এগুলো বলা এই কুম্ভতেই আটকে আছে, ঠান্ডা লেগে যাবে এত জলে নামছে লোকটা। আমার একটাই কথা বলার, যে এই যে প্রক্রিয়াটা রয়েছে, যেখানে মানুষও কিন্তু যদি ভালো করে ইন্টারভিউটা দেখেন, যারা প্রতিবেশী তারাও কিন্তু সাহস করে বলতে পারছেন না। অম্বিকা, আরে ভাই আপনারা কাউকে তো বলতে দেন না, আবার বলতে গেলেই তো থ্রেট, সবাই বলতে আবার এই থেকে থেকে অন্য জায়গায় চলে যায়। তো আলোচনা করছি কোন রাজ্য, আমার মনে হচ্ছে আলোচনা করছি, এই যে একটা পার্থক্য আসতে পারে। আপনি যদি মানে দুঃখের হলেও সত্যি যে এই সব মৃত্যুগুলো সব গরিব মানুষের সাথে সম্পর্কিত, একদম শ্রমিক, এখানে ভিআইপি কেউ নেই। একটা ভিআইপি যদি কিছু ঘটে, যে দৃষ্টিকোণ প্রশাসনের থাকে, যেভাবে ফোকাস করে প্রশাসন, আজকে বড় নেতার যদি কিছু হয়, শাসকের হলে তো আরো অন্য কথা, তাহলে যে অ্যাটেনশন প্রশাসন দেয়, ফলো আপ করে গরিব মানুষগুলো, এদের ভোটার, ফলে এরা যায় আসে। দিনের শেষে আমি ওনার সাথে একটু দ্বিমত আছে এই কারণে, কেননা এই বেআইনি প্রমোটিং করতে গিয়ে বেশ কতগুলো মানে বিরাট না হলেও মাঝারি মাপে তৃণমূল নেতা তৃণমূলের গুলি খেয়েই মরেছে, তাতেও বেআইনি প্রমোটিং বন্ধ হয়। আমরা বলছি কি, আমরা না, আমার মনে হচ্ছে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করছি। 5,500 বেআইনি বাজি কারখানা চিহ্নিত হলো, তারপরে কি হলো, সেখান থেকে পয়সা খাওয়া হচ্ছে রেজিস্টার দেখে দেখে। আমি তো বলছি যে আলটিমেটলি প্রত্যেকটা ঘটনায় প্রাণ যাচ্ছে গরিব মানুষের, অধিকাংশ মহিলার। আজকের ঘটনা 4 জনের সম্ভবত 3 জন মহিলা, একাধিক জায়গায় নবদারা বলবেন যে শিশু শ্রমিক দিয়ে এই বাজির কাজ করানো হয়। এই রাজ্যে 5,500-এর বেশি ইউনিট যদি বেআইনি হয়, সেই বেআইনি ইউনিটগুলোকে হয় আইনি করতে হবে, আর আইনি করে তাদের যারা কাজ করে তাদের নিরাপত্তা এবং গোটা ব্যবস্থাটার নিরাপত্তা করতে হবে, নয়তো আর কয়েক সপ্তাহের মধ্যে দুর্ভাগ্যবশত আবার এই অনুষ্ঠান করতে হবে আমাদের। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। সংগ্রাম দত্ত লিখছেন, বেআইনি বাজি কারখানায় আর কত বিস্ফোরণ হলে রাজ্য সরকারের ঘুম ভাঙবে। জয়দেব মুখোপাধ্যায় লিখছেন, প্রশাসনের অজান্তে ব্যাঙের ছাতার মতো বেআইনি বাজি কারখানা গজিয়ে উঠতে পারে না। স্পন্দন চক্রবর্তী লিখছেন, কল্যাণীর বিধায়ক তো বিজেপি, তিনি কি প্রশাসনকে বেআইনি বাজি কারখানার কথা জানিয়েছিলেন? বিদ্যুৎ নায়ক লিখছেন, এ বঙ্গের আনাচে কানাচে কুটির শিল্পের মতো গজিয়ে ওঠা সব বাজি কারখানার অবলুপ্তি চাই। চন্দ্রপ্রভ ভট্টাচার্য লিখছেন, বেআইনি বাজি কারখানা বন্ধ করতে প্রশাসন যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কি হলো? উত্তর দেওয়ার সময় এসেছে। আমি বলছি এই অংশ অবধি অনুষ্ঠান করে সত্যি বড্ড ক্লান্ত লাগছে, তার কারণ প্রতিবার এই এক আলোচনা, এই এক ফিগার পরিসংখ্যান এবং এক অসহায়তা একটা সম্পূর্ণ বেআইনি কারবারের কাছে নতি স্বীকার করছে প্রশাসন, এবং আবার বলছি আন্ডারলাইন করে ওই গরিব মানুষগুলোর প্রাণ চলে যাচ্ছে। কতবার
কয়েক সপ্তাহ, কয়েক মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যে হুবহু এই এক বিষয় নিয়ে আলোচনা করতে হয়েছে আমাদের। দেখাবো। সিরিয়াল ব্লাস্ট কথাটার একটা সম্পূর্ণ অন্য টেকনিক্যাল অর্থ আছে, কিন্তু যেভাবে আমাদের এই বাংলায় সিরিয়ালি ব্লাস্ট হয়ে চলছে তাতে প্রায় মনে হচ্ছে যে একেবারে পশ্চিমবাংলার দিনলিপিতে এই ধারাবাহিক বিস্ফোরণটা চলেই আসছে। এরম নয় যে খাগড়াগড়ের মতো গোপনে কিছু লোক, তারা হয়তো জামাত, তারা ট্রেন্ড জামাত, তারা এসে সেই জঙ্গিরা ট্রেনিং দিয়ে কিছু বেআইনি জিনিস মজুত করেছে, ব্যাপারটা এইরকম নয়। একজন যাকে পুলিশ গ্রেফতার করেছে জামিনে বাইরে এসে একই ঠিকানায়, একই কারখানায় প্রকাশ্যে সে একটা কারখানা চালাচ্ছে এবং এই বেআইনি জিনিস করছে দিনের পর দিন। যে লাইসেন্সটার প্রয়োজন হয় ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট দেয় একমাত্র, যে এই রাজ্যে পশ্চিমবঙ্গে গ্রিন বাজি এই লাইসেন্সের ভিত্তিতে বানানো যায়, অন্য সমস্ত বাজি হচ্ছে বেআইনি। সেইটা এই জেলায়, মেদিনীপুর জেলায় কোনো কারখানায় কোনো লাইসেন্স নেই, মানে সব কটা বেআইনি কারখানা চলছে। 6টা আছে দক্ষিণ 24 পরগনায়, একটা দার্জিলিংয়ে। ট্রাইব্যুনালের রায়, যে রায় একমাত্র সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যায়, সেখানে বলা হচ্ছে লিখিতভাবে, কোনো অবজারভেশন নয়, যে এই বেআইনি বাজি কারখানাগুলোর আড়ালে বোমা তৈরি হয়। তারপরও এই রায় আসার পরও কেন প্রশাসন চুপ করেছিল? দেখুন, আজ এই লাইভ অনুষ্ঠানটা না করে যদি 3.5 মাস আগের মে মাসের এগরায় বিস্ফোরণের 11 জনের মৃত্যুর পর করা অনুষ্ঠানটা রিপিট করে দিতাম, বিশ্বাস করুন আপনারা হতবাক হয়ে দেখতেন সেটা আজও একই রকম প্রাসঙ্গিক। তার কারণ আমাদের এই রাজ্যে আসলে কিচ্ছু পাল্টায় না, কিচ্ছু পাল্টায়নি। 9 বছর আগের খাগড়াগড় বলুন কিংবা 3.5 মাস আগের এগরা কিংবা মহেশতলা, হুবহু একই রকম বেআইনি বোমা অথবা বাজির কারখানা, বহু একই রকম অভিযোগ পাওয়া সত্ত্বেও পুলিশের সম্পূর্ণ নিষ্ক্রিয়তা কিংবা হয়তো অপরাধের সক্রিয় সহযোগিতাও। আর ঘটনার পর ওই কখনো হবে না টাইপের গুচ্ছ গুচ্ছ সরকারি প্রতিশ্রুতি, যা কখনো পূরণ হয় না, যথারীতি এবারও হয়নি। বারবার বেআইনি বাজির কারখানায় বা গুদামে বিস্ফোরণ হয়, সাধারণ মানুষ আহত বা নিহত হন, নেতা নেত্রীরা ছুটে যান, পুলিশ ধরপাকড় শুরু করে, তদন্ত কমিটি তৈরি হয়, আইন কানুন নিয়ে হঠাৎ চর্চা শুরু হয়, তারপর হঠাৎ আবিষ্কার করা হয় যে কড়া আইন আছে কিন্তু তার রূপায়ণ হয় না, প্রশাসনের কাছে খবর আছে কিন্তু ব্যবস্থা হয় না। আর কয়েক মাস অন্তর আরও আরেকটা বিস্ফোরণ হয় এবং আমাদের সহনাগরিকদের রক্তধারার ওপর এই ধরনের অনুষ্ঠান করতে হয়।